মেঝেতে পা ছড়িয়ে আয়েশ করে বসেছে কলরব কোলে দিয়া। কলরবের হাতে ধরা তার গিটার, নিজানা পাশে বসে মুগ্ধ হয়ে দেখছে ওদের খুনসুটি। কলরব যখনই দিয়ে ছোট্ট হাতটা ধরে গিটারের তারে মৃদু টোকা দিচ্ছে, অমনি জঙ্কারে কেঁপে উঠছে চারপাশ। সেই সুরের মূর্ছনায় দিয়ে কি যে খুশি। সে খিলখিল করে হেসে উঠছে। ঠিক সেই মুহূর্তে ঘরে পা রাখলো দিব্য। মাত্রই বাড়ি ফিরেছে ওরা। মনিতা আর কায়েফের কাছ থেকে দিয়ের অভিমানের কথা শুনেই বুকটা দুরু দুরু করছিল ওর। কিন্তু ঘরের ভেতরে নির্মল দৃশ্য একরাশ স্বস্তি নেমে এনে দিল তার হৃদয়ে। নিজানাই প্রথমে দিব্যকে দেখতে পেল। সে দিয়ার দিকে তাকে মৃদু হেসে বলল, ওই তো তোমার পাপ্পা চলে এসেছে, দেখলে তো? এতক্ষণ মিছিমিছি কত কান্না করলে তুমি। দিব্যকে দেখা মাত্রই দিয়ার হাসি মাখা মুখটা মুহূর্তে মেঘলা হয়ে গেল। অভিমানী মেয়েটা গাল ফুলিয়ে বুক বরাবর হাত বাজ করে বসে রইল। দিয়ার এরকম গাম্ভীর্য দেখে কলরব ঠোঁট টিপে হাসছে। দিব্য নিজেকে বড্ড অসহায় বোধ করলো। কলরব টিপ্পনি কেটে বলল, এই নাও তোমার জীবন্ত বোমা, এতক্ষণ কোনো মতে সামনে রেখেছিলাম। এবার যদি ব্লাস্ট হয় তবে আমার কোনো দায় নেই। দিব্য দিয়ার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো। দিয়া জট করে মুখ ঘুরিয়ে নিল। দিব্য আদুরে স্বরে বলল, কি হয়েছে আমার সোনা মামাটার? মন খারাপ করেছিল বুঝি? কান্না করেছিলে? মুখটা কেমন শুকিয়ে ছোট হয়ে গেছে। দিব্য ওকে কুলে তুলে নিতে হাত বাড়াতেই দিয়া বসা থেকে উঠে পড়ল। বেশ খানিকটা দূরে সরে গিয়ে মুখ ফিরিয়ে দাঁড়ালো। কলরব তখন গিটার হাতে উঠে দাঁড়িয়েছে। দিব্যর নজর গিটারটার দিকে পড়তে অবাক হয়ে বলল, তুই আবার গিটার কিনেছিস? কবে কিনলে? আব্বু যদি কোনোভাবে জানতে পারো তবে কি হবে, একবার ভেবে দেখেছিস? কলরব কোনো কথা না বলে গিটারটা অত্যন্ত সতর্কতার সাথে আলমারির আড়ালে লুকিয়ে রাখলো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, ওনার সমস্যাটা ঠিক কোথায়? আমি কি ওনার টাকা দিয়ে গিটার কিনেছি? সবসময় ফালতু ঝামেলাগুলো কেন করেন জানি না। আর কতদিন নিজের সিদ্ধান্তগুলো আমার উপর চাপিয়ে দেবেন তিনি? দিব্য বাইরের দিকে তাকিয়ে শুধু ভাবলো, এই ছেলেটাকে নিয়ে সে কি করবে। এই নিয়ে 5 নম্বর গিটার এটা। আগের 4টে গিটার আরশাদ তালুকদার নিজ হাতে ভেঙে চুরমার করেছেন। তবুও কলরবের জেদ কমে না। কোথা থেকে যেন টাকা জোগাড় করে আবারও একটা নতুন যন্ত্র নিয়ে হাজির হয়। তারপর আবার ধরা পড়ে। দিব্য কৌতূহলী চোখে তাকে জিজ্ঞেস করলো, টাকা পেলি কোথায়? এবার কি বিক্রি করে এটা কিনেছিস? কলরব নিষ্প্রিয় ভঙ্গিতে জবাব দিল, আমার একটা কিডনি। কলরবের কণ্ঠে লেশমাত্র অনুশোচনা নেই, বরং এক অদ্ভুত নির্লিপ্ততা। আর উত্তর শুনে নিজানা বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। দিব্যের দরজার বাদ এবার আলগা হতে শুরু করেছে, কিন্তু মেয়ের সামনে দাঁড়িয়ে সে তর্কে জড়িয়ে সময় নষ্ট করতে চায় না। ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ করল নবনী। ঘরের থমথমে পরিবেশ দেখে তার কপালে সামান্য চিন্তার বাজ পড়ল। দিব্য নিজেকে সম্বরণ করে কঠিন গলায় বলল, তোর সাথে অযথা বাক্য বিনিময় করার সময় এখন আমার নেই। তবে একটা কথা কান খুলে শুনে রাখ কলরব, তুই যথেষ্ট বড় হয়েছিস। এই ছেলে মানুষই আর উড়নচণ্ডী স্বভাব এখন আর তোকে মানায় না। এসব গিটার বাজানো আর গান বাজনা নিয়ে এখনো কখনোই জীবন চলে না। এটা কোনো ক্যারিয়ার হতে পারে না। কলরব দ্রুত মাথা নেড়ে সায় দিল, যেন সে দিব্যর প্রতিটি শব্দের সাথে একমত। অথচ তার সাউনি বলে দিচ্ছে দিব্যর উপদেশগুলো তার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে অনায়াসে বেরিয়ে যাচ্ছে। দিব্য দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলেকে বশ করা বা বোঝানো তার সাধ্য। শত বার একই কথা বলেও যেখানে কোনো লাভ হয়নি সেখানে নতুন করে আশা করাটাও বৃথা। যে নিজে থেকে বুঝতে চায় না তাকে পৃথিবী উল্টে দিলেও বোঝানো সম্ভব নয়। পরিস্থিতি দেখে নবনীর মনে হলো ছোটোখাটো কোনো জ্বর বয়ে গেছে। সে কোমল স্বরে শুধালো, আপনি ওর সাথে এভাবে কথা বলছেন কেন? ভাইয়া তুমি আবার কি করেছ? দিব্য বিরক্ত হলো, তপ্ত গলায় বলল, এসে গেছে ভাইয়ার মায়ের ফেটের ভাবি। আগে তো কেবল আম্মুই ওকে মাথায় তুলে রাখতো, তারপর মনিতা যুক্ত হলো, এখন আবার তুমিও শুরু করলে। তোমাদের সমস্যাটা কি বলো তো? তোমরা কি ওকে কোনোদিন মানুষ সাথে দেবে না? নবনী হতবাক হয়ে রইল। সে কেবল সাধারণ একটা প্রশ্নই তো করেছিল, তাতে এতটা ছুটে যাওয়ার কি আছে? তার মতে সবসময় শাসন আর রক্তচক্ষু দিয়ে মানুষকে সঠিক পথে আনা যায় না। তবুও তর্কের খাতিরে সে আর কোনো কথা বাড়ালো না। চুপচাপ সরে গিয়ে দিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। দিয়া তখনও গাল ফুলিয়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
নবনী অত্যন্ত মায়াবী গলায় ডাকলো, দিয়া সোনা আমার। কি হয়েছে মাম্মা? তুমি কি মাম্মার সাথেও কথা বলবে না? দিয়ার মন খারাপ কাটতেই চাইছে না। সে ছোট ছোট হাত দুটো বুকের উপর শক্ত করে বাজ করে বলল, নো নেবার। দিয়ে এখন অনেক ইংরি। নবনী অসহায় চোখে দিব্যর দিকে তাকালো। পরিস্থিতি সামাল দিতে দিব্য কাছে গিয়ে নরম স্বরে বলল, পাপা বুঝতে পারছেন দিয়া অনেক রেগে আছে, কিন্তু দিয়া কি জানে পাপা তার জন্য এক চকলেট আর সুন্দর সব খেলনা নিয়ে এসেছে। দিয়া তাতেও টলল না, মুখটা আরও একটু কুচকে বলল, চায় না, দিয়ার কিচ্ছু চায় না, ও কিচ্ছু নেবে না। অগত্যা দিব্য দিয়ার সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। মেয়ের ছোট্ট একটি হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে তালুর উপর আলতো করে চুমু খেলো। তারপর অনুতপ্ত কণ্ঠে বলল, আচ্ছা মা, পাপা খুব বড় ভুল করে ফেলেছে। পাপা মন থেকে সরি বলছে। দিয়ে কি এবারের মতো পাপাকে একটু ও ক্ষমা করবে না? বিনিময়ে দিয়ে যা পানিশমেন্ট দিবে পাপার মাথা পেতে নেবে। দিয়ে কিছুক্ষণ বড় বড় চোখে দিব্য আর নবনীকে পরখ করে বলল, তারপর গালে হাত দিয়ে খুব গুরুত্বের সাথে কিছু একটা ভাবলো। খানিক বাদে সে গম্ভীর মুখে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে পাপা কান ধরো, মামা তুমিও ধরো, তুমিও খুব দুষ্ট হয়ে গেছো, দিয়ে আজ তোমাদের দুজনকে পানিশমেন্ট দিবে। উপস্থিত কলরব এই দৃশ্য দেখে শব্দহীন হাসলো। নবনী কিছুটা দ্বিধা নিয়ে দিব্যর দিকে তাকাতেই দেখলো দিব্যর মধ্যে কোনো দ্বিধা নেই। সে ইতিমধ্যে নিজের দুই হাতে কান নিয়ে অপরাধী সেজে বসে আছে। নবনীও তার দেখা দেখি নিজের কান ছুল। পাশে দাঁড়িয়ে থাকা নিজের না খুব হাসি পেল, কিন্তু সে অতি কষ্টে হাসি চেপে রাখলো। দিয়ে বলল, পাপ্পা এবার উঠবস করো, আর মাম্মা তুমি বলো সরি, আর কখনো এমন হবে না। নবনী অসহায় চোখে দিব্যর দিকে তাকিয়ে ছিল। মানুষটা কি সত্যি এখন কান ধরে উঠবস করবে? কলরব শব্দ করে হেসে ফেলল। দিব্য সেদিকে একবার চেয়ে বলে, মাম্মা চলো চলো না, আমরা নিজের ঘরে গিয়ে পানিশমেন্টটা শেষ করি। এটা তো চাচ্চুর ঘর, অন্যের ঘরে বেশিক্ষণ থাকা মোটেও ঠিক না। নবনী বলল, সরি সোনা, আর এমন হবে না, চলো এবার ঘরে যাই। কলরব পোড়ন কাটলো, কেন ঘরে কেন? যা হওয়ার এখানেই হোক, আমরাও একটু দেখি। দিব্য কলরবের দিকে আগুন দৃষ্টিতে তাকাতে সে হাসলো। নবনী দ্রুত দিয়াকে কুলে তুলে নিয়ে ঘরের বাইরে পা বাড়ালো। দিব্য আর কথা বাড়ালো না বাড়িয়ে তাদের অনুসরণ করলো। নিজানা কুঞ্চিত ভ্রুতে কলরবকে দেখছিল। কলরব ভ্রু নাচিয়ে তাকে বিদ্রুপ করলো। নিজানা একটা দীর্ঘশ্বাস ফেলে আলমারির দিকে এগুলো। এখনও তার গোসল করা হয়ে ওঠেনি। বেশ কিছুক্ষণ পর সে যখন ওয়াশরুম থেকে বের হলো, দেখলো কলরব ফোনে কারোর সাথে জোরালো গলায় কথা বলছে। তার কণ্ঠস্বর রাগান্বিত। নিজানা কেবল শেষ বাক্যটি শুনতে পেল, আমি বললাম না ও জাহান নামে যাক, আমি ওর ছায়াও মারাতে চাই না। মুখ দেখা তো দূরের কথা, তুই আর কিছু বললে তো তোর মুখও দেখব না। ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে কলরব পেছন ফিরতে দেখলেই নিজানা আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছে। নিজানা আর চোখে কলরবকে দেখলো। সবার সাথেই এমন রুক্ষ আচরণ করে, আগে তো এমনটা ছিল না। কিছুটা উগ্র মেজাজের হলো, প্রাণ খোলা ছিল, ঠাট্টা তামাশা করতে ভালোবাসতো। কাউকে ভালোবাসে না, পা যন্ত্রণা কি মানুষকে হাসতে ভুলিয়ে দেয়? নিজানা এসব সাত পাঁচ ভেবে হেয়ার ড্রায়ার চালু করার চেষ্টা করলো, কিন্তু যন্ত্রটা চালু হলো না। ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার পরখ করে কাজ না হওয়ার মেজাজ হারিয়ে হেয়ার ড্রায়ার উপরে সোজা একটা সর বসালো সে। কলরব পাশ থেকে ধমক দিয়ে উঠলো, ওটাকে কি তোর টিভির রিমোট মনে হয়েছে যে একটা চড় মারলে ঠিক হয়ে যাবে? অবশ্য তোরা ও কি আমাদের মতো গরিবি কাজ করিস নাকি? তোর বাপ তো। কলরবের কথা শেষ হওয়ার আগে নিজানা তর্জন উঁচিয়ে শাসালো, খবরদার আমার আব্বুকে নিয়ে একটা বাজে কথাও বলবে না। এটা কাজ করছেন না তো আমি কি করব? তোমার জিনিস তোমার মতোই জঘন্য। কলরব তরিতভাগে এগিয়ে এসে ড্রায়ারটা কেড়ে নেওয়ার চেষ্টা করে বলল, দে আমার জিনিস আমাকে ফেরত দে, একদম ছুবি নে এটা। নিজানা হাত সরিয়ে নিয়ে বলল, দেব না। কি করবে তুমি? শুরু হলো দুজনের মধ্যে টানাটানি। কলরব এক হাতে নিজানের একটা হাতের কবজি তার পিঠের দিকে মুচড়ে ধরে অন্য হাতে ড্রায়ারটা নেওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে হুট করে ড্রায়ারটা চালু হয়ে গেল। বাতাসের ঝাপটা নিজানের চোখে মুখে লাগতে সে ভীষণ চমকে উঠল। আতঙ্কে হাত থেকে ড্রায়ারটা ছেড়ে দিয়ে সে টান সামলাতে না পেরে সরাসরি কলরবের বুকের উপর আছড়ে পড়ল। ভয়ে এক হাতে কলরবের কলারটা খামচে ধরল। অপ্রত্যাশিত এই ধাক্কায় কলরব দু পা পিছিয়ে গেল। মুহূর্তে এক অদ্ভুত অনুভূতি তার শির দ্বারা নেমে গেল।
বুকের ভেতরটাও যেন এক হৃদস্পন্দনে দক করে উঠল। নিজানা তখন চোখ বন্ধ করে কলরবের বুকে মুখ গুজে আছে। তার তপ্ত নিঃশ্বাসে ছোঁয়া কলরব স্পষ্ট অনুভব করতে পারছে। হেয়ার ড্রায়ারটা কলরব এক হাতে ধরে নিয়েছে, নিজেকে সামলে নিয়ে নিয়ে কণ্ঠস্বর কিছুটা ব্যঙ্গ মিশিয়ে বলল, দুনিয়াটা এখনো উল্টে যায়নি আর তুইও বেঁচে আসিস, সমস্যাটা কি তোমার বেবি? শেষের কথাটা সে ঠিক আন্তাসার ঢঙে টেনে উচ্চারণ করলো। নিজানা তড়িঘড়ি করে মাথা তুলে তাকালো। কলরব কুঞ্চিত ভ্রুতে তার দিকে তাকিয়েছে। নিজানার চরম বিরক্তিতে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, হাত ছাড়ো বাদর কোথাকার, আর খবরদার এই নামে আমাকে কখনো ডাকবে না। কলরবর হাতটা ছেড়ে দেয় না, বরং হাতের কবজিটা এবার আরও একটু শক্ত করে চেপে ধরে। নিজানার যন্ত্রণায় কুঁকড়ে গেল, চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। কলরব দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় শুধালো, বাদর বললি আমাকে? আমি বাদর বেশ করেছি বলেছি, 1000বার বলবো, ব্যথা পাচ্ছি আমি, হাত ছাড়ো কলরব। তাতে আমার কি, আগে সরি বল, তবেই ছাড়া পাবে। নিষ্ঠুরতারও একটা সীমা থাকা উচিত, তেরামিরও। আমাকে তেরা বলছো? নিজানা বিস্ময়ে চোখ বড় বড় করলো। মুহূর্তেই দুজনের ছাউনি একে অপরের উপর স্থির হলো। নিজানা আজ নেভি ব্লু রঙের একটা শর্ট কুর্তি পরেছে, ওড়না সে সচরাচর পরে না। গায়ের উজ্জ্বল ফর্সা রঙের গাঢ় নীলটা যেন অদ্ভুত এক ধুতি ছড়াচ্ছে। সদ্য ধোয়া ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে কুর্তির কাঁধে। গলার ভাঁজে জমে থাকা পানি কণাগুলো চিকচিক করছে। চশমাটা না থাকায় অন্যরকম লাগছে। মুখশ্রীতে এক স্নিগ্ধ শুভ্রতা ভর করছে। রাগ কিংবা যন্ত্রণায় ফর্সা মুখটা হালকা রক্তিম বর্ণ ধারণ করেছে। কলরব হঠাৎ করে জটকা দিয়ে হাতটা ছেড়ে দিল। হেয়ার ড্রায়ারটা এক প্রকার নিজানার হাতে গুঁজে দিয়ে এসে আলমারি থেকে নিজের পোশাক বের করে তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ল। নিজানা সেখানে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। কলরবের আচমকে এইভাবে চলে যাওয়া সে ঠিক বুঝে উঠতে পারল না। হাতের কবজিটার দিকে তাকাতেই দেখলো আঙ্গুলের ছাপের জায়গাটা টকটকে লাল হয়ে আছে। ব্যথার জায়গা আলতো করে ছুঁয়ে তার মেজাজ আরও খারাপ হলো। জঘন্য ছেলেটা, একটা আস্ত শয়তান। দিব্য তালুকদারকে কান উঠবাস করতে দেখবে, এটা নবনী বিশ্বাসই করতে পারছে না। সাথে দিব্য চুপসে যাওয়া মুখটা দেখে মায়া হচ্ছে। দিয়া খাটের উপরে দাঁড়িয়ে আছে, দিব্য ওর সামনে দাঁড়ানো। ঘরে আসার পর দিয়াকে সে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সম্ভব হচ্ছে না। নবনীর কেমন যেন লজ্জা লাগছে, ঘর থেকে চলে যেতে মন চাইছে। ওর কি চলে যাওয়া ঠিক হবে? নিশ্চয়ই এটাই ঠিক হবে, নয়তো পরে দেখা যাবে লোকটা বলবে, নবনী তোমার ম্যানার্স কোথায়? আমি কান উঠবস করছি আর তুমি দেখছো। তোমার কি চলে যাওয়া উচিত ছিল না? কথাটা ভাবতে নবনী আনমন ফিক করে হেসে ফেলল। পরক্ষণে দিব্য তীক্ষ্ণ চোখে চোখ পড়তে ফিলে চমকে উঠল ওর। এটা সে কি করলো? দিব্য শান্তি মুখে বলল, দিয়ার মাম্মাও খুব মজা পাচ্ছে নাকি? সেও কি চাই এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে? নবনী আড়ষ্টতায় নুয়ে গেছে আগে। গোমরা মুখে তরুতে দুই পাশে মাথা নাড়ল। দিয়া বলল, ঠিক আছে দিয়া, তোমার পানিশমেন্ট মাফ করে দেবে, কিন্তু যদি তুমি আমাকেও মাম্মার মতো বেড়াতে নিয়ে যাও। দিব্য মৃদু হাসলো। দিয়ার গালে চুমু খেয়ে বলল, অবশ্যই, ধন্যবাদ রাজকুমারী দিয়া। এই অদম আপনাকে এবং আপনার মাম্মাকে নিশ্চয়ই অবশ্যই বেড়াতে নিয়ে যাবে। আমরা পুরো একদিন বাহিরে ঘুরবো, কেমন? দিয়া হাততালি দিয়ে খিলখিল করে হাসলো। বলল, পাপ্পা বেস্ট, পাপ্পা আই লাভ ইউ, পাপ্পা পাপ্পা আই লাভ ইউ ইনফিনিটি, মাম্মা আদর দাও। দিব্য গাল বাড়িয়ে দিল। দিয়ে ওর ডান গালে চুমু দিল। পরক্ষণে দিব্য বা গাল ভাড়ালো। দিয়া সেখানেও ঠোঁট ছুঁয়ে আদর করলো, আবার কপালেও আদর দিল। তারপর একবার গলা জড়িয়ে ধরলো। নবনী এগিয়ে এসে বলল, সব আদর পাপ্পা পাবে, মাম্মা কিছুই পাবে না। দিয়ে মুখে হাত দিয়ে খিলখিল করে হাসলো। পরক্ষণে হাত বাড়িয়ে দিয়ে নবনীর কোলে ঝাঁপিয়ে পড়ল। দিব্যর মতো একইভাবে নবনীকেও আদর করলো। নবনীও ওকে আদর করলো। অতঃপর বলল, এবার চলো, খেতে হবে। দিয়ার নিশ্চয়ই খুব খিদে পেয়েছি, পাপ্পাও খুব ক্লান্ত, ওনাকে আমরা ফ্রেশ হতে দেই। দিয়া মাথা নাড়ল। নবনীর কোল থেকে নেমে দরজার দিকে দৌড় দিল। নবনী দৌড়াতে বারণ করলো। ওর পেছনে যেতে গিয়েও থামতে হলো ওকে। কোনো কিছুতে শাড়ির আঁচল আটকেছে মনে হলো। উৎস খুঁজতে গিয়ে দেখলো স্বয়ং দিব্য তালুকদারের হাতের মুঠোয় পিষ্ট হচ্ছে সেটি। এর মানে কি? কিছু বলছেও না। নবনী কিছুটা এগিয়ে গেলে জড়তা নিয়ে। দিব্য শান্ত গলায় বলল, ফোন করেছিলে তখন?
নবনী মুখ তুলে চাইল, আবার সে ফোনের প্রসঙ্গে চলে গেছে। এমন করছে কেন? এমন করছে যেন ফোন করে বিরাট অপরাধ করে ফেলেছে। মুখের উপরে তো আর নবনী বলতে পারে না, এমন স্বভাব তার কোনো কালিই নেই। বিশেষ করে এই লোকটার সামনে গলাবাজি করা তার সাধ্যের বাইরে। দিব্য তখনও তীক্ষ্ণ চোখেছে। নবনী দীর্ঘশ্বাস ফেলল। উত্তর না দিলে তার নিস্তার নেই। বেশ বুঝতে পারছে। নিচু গলায় বলল, কেন আমি আপনাকে ফোন করতে পারি না? আচমকা হাতের মুঠোয় থাকা আঁচলটা নিজের দিকে টানল দিব্য। অপ্রস্তুত নবনী মুহূর্তে ভারসাম্য হারিয়ে আশ্রয় পড়ল প্রশস্ত শক্তপোক্ত বুকে। তীব্র এক শিহরণে নবনীর সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল। দিব্যর বলিষ্ঠ একটি হাত ততক্ষণে লতার মতো জড়িয়ে নিয়েছে নবনীর ফাতলা কোমর। কথা আদায়ের এই অদ্ভুত কৌশলটি দিব্য বেশ ভালোই রপ্ত করেছে। গম্ভীর কণ্ঠে বলল, তা অবশ্যই পারো, কিন্তু আমি ভালো করেই জানি অকারণে তুমি ফোন করবে না। বাজে স্বপ্নটা কী ছিল? আমাকে নিয়েছিল নাকি? নবনী বিস্মিত নয়নে মুখ তুলে চাইল। দিব্য স্বাভাবিকভাবেই চেয়ে আসি। নবনী মৃদু মাথা নাড়ল। দিব্য অবাক গলায় বলল, তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখো নাকি? নবনী আপাতত কথা খুঁজে পাচ্ছে না। তার হৃৎপিণ্ড কাঁপছে অস্বাভাবিক। কথা গুলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে বড় কোনো অপরাধ করতে গিয়ে ধরা পড়েছে। স্বপ্ন দেখা কি অপরাধের মধ্যে পড়ে? সে ভেবে পেল না। আর স্বপ্নের ওপর কারোর নিয়ন্ত্রণ থাকে নাকি? দোষ হলে বরং যে স্বপ্নে আসেন তার দোষ হওয়া উচিত। আর একটু হলে তোমার স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছিল। এখন থেকে একটু ভালো স্বপ্ন দেখবে, ঠিক আছে? নবনীত চট করে চাইল। অবাক হয়ে বলল, কি হয়েছিল আপনার? আবার কোনো সমস্যা হয়েছে? তেমন কিছু না, মজা করছি। আচ্ছা নবনী, তুমি কি জানো এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? দিয়াকে। কারণ এই স্বার্থপর পৃথিবীতে কেবল ওই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। সেটা ওর অবুঝপনা হোক কিংবা অবচেতনের টান। ভাসে তো। আমি একটা নীতিতে বিশ্বাসী। কেউ যদি আমাকে সামান্য ভালোবাসে, আমি তাকে 3 গুণ ভালোবাসা ফিরিয়ে দিই। দেব না বলো? নবনী ফেল নয়নে সে দুপাশে মাথা নাড়ল শুধু। দিব্য একটু ঝুঁকে এলো নবনীর কানের নিকট। নিচু স্বরে বলল, তোমাকে ইনভিটেশন দিচ্ছি নবনী, বুঝতে পারছ? তোমার কাছে মোক্ষম সুযোগ আছে কাজে লাগানো। বাদ দাও। তুমি কি জানো আমরা স্বপ্ন কেন দেখি, বা স্বপ্ন অন্য কাউকে কেন দেখি? যখন আমরা তাকে নিয়ে খুব বেশি চিন্তা করি বা ভাবতে থাকি। মানে বুঝতে পারছ? নবনী হেসে ফেলল। দুব্বর বুকের কাছে শার্টটা মুচড়ে ধরে মুখ ঘুরিয়ে নিল। ঠোঁট কামড়ে হাসির সংবরণ করে বলল, দিয়ে অপেক্ষা করছে, আমি কি যাব না? দিব্য দেখলো আরক্ত মুখী রমণীকে। কোথায় যেন পড়েছিল হাসতে থাকা মেয়ের থেকে নাকি হাসির চেপে রাখা মেয়েকে সহস্রগুণ বেশি সুন্দর লাগে। কথাটা দিব্যাজ খুব করে উপলব্ধি করলো। তার সামনেই তো প্রমাণ। দুপুরে খাওয়া দাওয়া শেষে আরশাদ তালুকদার ডেকেছে দিব্যকে। বাড়ির বাহিরে বা পাশে সুন্দর একটা বসার জায়গা করা আছে। পাশে বিভিন্ন ধরনের ফুল গাছ। আরশাদ তালুকদার বসে আছেন সেখানে। তার সামনে কাব্য বসা। দিব্য যেতে কাব্য সেদিকে চেয়ে বলল, এই তো দিব্য চলে এসেছে। দিব্য বাবার গম্ভীর মুখটা লক্ষ্য করে বলল, কি হয়েছে আব্বু, কোনো সমস্যা? আরশাদ তালুকদার বললেন, বসো। দিব্য চেয়ার টেনে বসলো। বসতে কাব্য বিচলিত হয়ে বলল, তোর নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল? কেউ নাকি ইচ্ছে করে তোকে মারতে চেয়েছিল? এসব সত্যি? তুই আমাদের কিছু জানাসনি কেন? দিব্য দীর্ঘশ্বাস ফেলল। যেটার ভয় পাচ্ছিল তাই হয়েছে, এরা জেনেই ফেলেছে। আরশাদ তালুকদার ধমকে উঠলেন, চুপ করে আছো কেন? নিজেকে কি ভাবো তুমি? এত বড় একটা কথা কিভাবে লুকাতে পারো দিব্য? আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্টের পর দিব্য পুলিশে রিপোর্ট করেছিল। ডাবওয়ালাকে সহ বাকি যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণও দিয়েছে পুলিশ অফিসার। ওদের পরিচিত। ফলস্বরূপ আরশাদ তালুকদারকে জানিয়ে দিয়েছেন। দিব্য অবশ্য একবার বারণ করেছিল, কিন্তু না শোনাটাই স্বাভাবিক। তিনি দিব্যর থেকে আরশাদ তালুকদার ঘনিষ্ঠ বেশি। দিব্য শান্ত গলায় বলল, এই জন্যই বলতে চাইনি আব্বু, শান্ত হও। আমি অফিসারকেও বলেছিলাম তোমাকে না বলতে। হ্যাঁ, ঘটনা সত্যি। আর গোডাউনে আগুন লাগার ঘটনাটাও আমার ধারণা কাকতালীয় নয়। আরশাদ তালুকদার অসহায় বোধ করলেন। চিন্তায় মাথা ছেড়ে যাচ্ছে। আর ছেলে তাকে শান্ত থাকতে বলছে। পুনরায় অস্থির হয়ে বললেন,
তাই বলে তুই এত বড় হয়ে গেছিস যে এসব আমার থেকে লুকাবি, নিজে নিজে সব সিদ্ধান্ত নিয়ে নিবি? তোর কিছু হয়ে গেলে আমি কি করতাম? আমার ব্যবসা সম্পত্তি গোল্লায় যাক দিব্য, তোমরা আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে। আমি জানি আব্বু। কাব্য বলল, পুলিশকে সবটা সঠিকভাবে বলেছিস তো? তোর কি ধারণা কার হাত থাকতে পারে? দিব্য একটু ভাবলো। সত্যি বলতে তার নিজের মাথাতে কিছু ঢুকছে না। অনুমান করে বলল, ব্যবসায়িক ক্ষেত্রে কিছু শত্রুতা তৈরি হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমাকে প্রাণে মারার মতো সিদ্ধান্ত কে নিতে পারে। আমাকে মেরে তার বা তাদের কি লাভ হবে? চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।